জানেন, সমস্ত মুখই আসলে একটা মুখোশ। আবার যাকে আপনি মুখোশ ভেবে ভুল করছেন, হয়তো সেটাই আসল মুখ, নাকি সেটাও মুখোশ। কোনটা মুখ আর কোনটা মুখোশ, সেই রহস্য ভেদ করতেই এখন গল্পের আজকের নিবেদন সোমালি সরকারের রুদ্র সাগরিকা গোয়েন্দা গল্প সিরিজের প্রথম গল্প, মুখ না মুখোশ। গল্প পাঠে সুমন, অভিনয় বরষা, অরিজিৎ, শুভদীপ, সোমনাথ, অমিত, কৌস্তব এবং সুমন। বিশেষ সহযোগিতা এবং স্ক্রিপ্টে নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক সায়ন। সামগ্রিক পরিচালনাতে বরষা এবং সুমন। তাহলে শুরু হচ্ছে রুদ্র সাগরিকা সিরিজের প্রথম গল্প, মুখ না মুখোশ। আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বিদ্যুতের চমক চোখ ধাঁধিয়ে দিয়ে যাচ্ছে, আর সাথে মেঘের ডাক, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। স্ট্রিট লাইটের আলোতে আবছা দেখা যাচ্ছে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। বাইরের দুর্যোগকে যেন এতটুকু সে ভয় পাচ্ছে না। তবে মাঝে মাঝেই রাস্তার দুদিকে তাকাচ্ছে, যেন কারোর অপেক্ষা করছে। মেয়েটা রাতপুরী। রাতের অন্ধকারে কোনো না কোনো পুরুষের বুকের উষ্ণতা নেভিয়ে উপার্জন করাই তার নিত্যকর্ম। প্রফেসর সোম বেশ কয়েকদিন ধরে রোজ ঠিক এই সময়তেই মেয়েটাকে ওই নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। প্রায় 1 মাস হয়ে গেল কলকাতার এই অঞ্চলে একটা সস্তার বাড়িতে দোতলায় ভাড়া এসেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরাজির প্রফেসর। বয়স 36। বলিষ্ঠ চেহারা, 5-7 হাইট, ফর্সা, সুদর্শন। ব্যক্তিত্বময় চেহারার জন্য অনেক মেয়ে ইতিমধ্যে ক্রাশ খেয়েছে, কিন্তু প্রফেসর এসবের থেকে বহু দূরে। বিয়ে না করে ব্যাচেলার জীবনে বেশ আছে তার চিরপ্রেমিকা বৈদের সাথে। তবুও প্রকৃতির নিয়মে সুন্দরের প্রতি একটা টান পুরুষের থাকেই, আর সেই টান থেকেই রোজ এই মেয়েটার দিকে চোখ চলে যায়। মেয়েটা সত্যি সুন্দরী। হালকা আলোতে ওর কোমর পর্যন্ত বর্ধিত চুল আর সুগঠিত দেহ বেশ ভালোভাবেই বোঝা যায়। গায়ের আভা গোলাপি। প্রফেসর ইন্দ্রনীল সোম যতবার মেয়েটার দিকে দেখে, ওর মন যেন এক অদৃশ্য টান অনুভব করে। আসলে রক্তমাংসের শরীর সবসময় যে মস্তিষ্কের আজ্ঞাবহ হবে তা তো নয়, বরং মনের সুপ্ত ইচ্ছেগুলোকে আজ যেন সতেজ করে তুলছে। প্রফেসর সোম এগিয়ে গেল বারান্দার দিকে। হাতে ধোঁয়া ওঠা কফির কাপ থেকে যেন উষ্ণতা ছড়িয়ে পড়ছে চারিদিকে। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে এক দৃষ্টে মেয়েটার দিকে তাকিয়ে আছে সে, আর মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছে। এইভাবে প্রায় মিনিট 10 তাকিয়ে থাকতে থাকতে যেন ঘোর লাগলো ওর চোখে। যখন সম্বিত ফিরল, তখন সুন্দরী উধাও। সে দেখল একটা কালো গাড়ি হুশ করে বেরিয়ে গেল সামনে দিয়ে। ওই গাড়িতেই মেয়েটা বোধহয় উঠেছে। ইন্দ্রনীল ঘরে ফিরে এসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর মনে মনে হেসে বলল, আজ আবারও কোনো পুরুষের স্বপ্ন সুন্দরী হয়ে উঠবে মেয়েটা। পর মুহূর্তেই ভাবল, মেয়েটা চলে যাওয়ায় তার এত কষ্ট হচ্ছে কেন? তবে কি? কথাটা মাথায় আসতেই একটু লজ্জা পেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মাপতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো কতটা পরিবর্তন হয়েছে তার। এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল অনেক। ডিনার সেরে ঘরের লাইট নিভিয়ে দিল। সকালের মিঠে রোদে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে খবরের কাগজ পড়ছিল রুদ্র। কাগজের দ্বিতীয় পাতাটা উল্টেই নড়ে চড়ে বসলো একটু।
তারপর ঘরের দিকে মুখ ঘুরিয়ে সাগরিকার উদ্দেশ্যে বলল, কি গো, শুনছো নাকি? কি গো? ও গো প্রিয়, এ ঘরে একবার আসবে নাকি? আরে এসো এসো, একটা ভালো খবর আছে কিন্তু। সাগরিকা জানে নতুন কোনো কেসের গন্ধ পেলেই এই রকম করে ডাকে রুদ্র। সবে স্নান সেরে বেরিয়েছিল সাগরিকা। ডাক পড়তেই চুলটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে বাইরে বেরিয়ে আসে। ঘরে ঢোকা মাত্রই সাগরিকার গায়ের গন্ধ এক নিঃশ্বাসে টেনে নেয় রুদ্র। তারপর বলে, সকাল সকাল এত মিষ্টি গন্ধ যদি ঘরময় ম ম করে, তাহলে কি আর কাজে মন দেওয়া যায়? প্রতিদিন সকালে যে কোনো ভাবে স্ত্রীর প্রশংসা সে করবেই। এই কবছরে এই নিয়মের এতটুকু নড়চড় হয়নি। রুদ্রর কথায় সাগরিকা হেসে বলে, সকাল সকাল তোমার বাজে কথা শুরু হয়ে গেল, তাই তো? আরে কিসের জন্য ডাকলে সেটা বলো না, আমার অনেক কাজ পড়ে আছে তো। আরে চটে যাচ্ছ কেন? আরে দেখে যাও একবার, দেখো আজ কাগজে কি লিখেছে। পাশের চেয়ারটায় বসে রুদ্রর হাত থেকে কাগজটা টেনে নেয় সাগরিকা। তারপর বেশ বড় বড় চোখ করে জোরে জোরে পড়তে লাগলো। রাতের কলকাতায় এই নিয়ে পর পর 4টে মেয়ে নিখোঁজ। তারা প্রত্যেকেই যৌনকর্মী। এভাবে মেয়েগুলো কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে তা নিয়ে পুলিশ ধন্দে। এমতাবস্থায় ক্ষোভ এবং ভয় দুই প্রকট হয়ে উঠছে শহরের রেড লাইট এলাকার মানুষদের মধ্যে। নিরাপত্তার অভাবে ভুগছে তারা। ঘেরাও হয়েছে লোকাল থানা। তাদের পেটের ভাত কিভাবে জুটবে তার জবাব চেয়ে এই বিক্ষোভ। বিভিন্ন নারী সমিতি ওদের হয়ে ধিক্কার জানিয়েছে পুলিশকে। মেয়েদের নিরাপত্তা কোথায়? তাছাড়াও এতদিন হয়ে গেল পুলিশ কোনো রকম খোঁজ দিতে পারেনি। এমনকি মেয়েগুলো জীবিত আছে কিনা তারও কোনো সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ। 7 দিন কেটে গেছে। কাল রাতেও একটি মেয়ে আবার নিখোঁজ হয়েছে বলে জানা যাচ্ছে। খবরটা পড়ে সাগরিকা থামল। কাগজটা ভাঁজ করে টেবিলে নামিয়ে রেখে কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় রুদ্র বলল, অফিসার অরুণ বক্সিকে ইতিমধ্যে ফোন করে কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে কেসটা নিয়ে আমি ভাবছি। তুমি আগে থেকেই ওনাকে এটা জানাতে গেলে কেন? কোনো লিড কি তুমি? পেয়েছি তো বটেই, কারণ ইন্দ্রনীল ফোন করেছিল। ইন্দ্রনীল? হ্যাঁ ইন্দ্রনীল সোম। আরে তোমার মনে নেই, তোমার মাসির বাড়িতে আলাপ হয়েছিল গো। আরে ওই ইংলিশের প্রফেসর। কাল যে মেয়েটা হারিয়ে গেছে সেই মেয়েটাকে ও প্রায় রাতে দেখতো। এখনই একবার ওর সাথে দেখা করতে হবে। তুমি এক কাজ করো তো, তুমি রেডি হো, তাড়াতাড়ি রেডি হো। ওর সাথে দেখা করে একবার থানায় যাবো আমরা। ক্যান্টিনে অনেকক্ষণ বসে অপেক্ষা করছে ইন্দ্রনীল। নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই চলে এসেছে সে। বারবার ঘড়ির দিকে দেখছে। 1 কাপ চা আর হাতে সিগারেট নিয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। চোখ আটকে আছে দরজার দিকে। মিনিট 5 মধ্যেই রুদ্র আর সাগরিকাকে ঢুকতে দেখে এক মুখ হাসি ফুটল তার। কোনার টেবিল থেকে হাত নাড়াতেই ওরা এগিয়ে গেল। ওয়েটারকে বোধহয় বলাই ছিল, তাই চেয়ার টেনে বসতেই চা দিয়ে গেল একজন। চায়ে চুমুক দিয়ে রুদ্র ইন্দ্রনীলের দিকে তাকিয়ে কোনো রকম ফর্মালিটি না করে বলল, বলো এবার কি হয়েছে। ইন্দ্রনীল যেন এটার জন্যই মুখিয়ে ছিল। মুখে চোখে একটা চাপা টেনশন নিয়ে বলা শুরু করলো। মানে দেখো রুদ্রদা, তোমাকে ফোনে তো আমি সবটাই বলেছি। এখন তুমিই বলো স্পেসিফিক্যালি আর ঠিক কি কি তুমি জানতে চাও। আচ্ছা, তুমি এতটা শিওর হচ্ছ কি করে যে তুমি যাকে এতদিন ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে সেই মেয়েটাই এই নিখোঁজ মেয়েটা? না মানে আসলে ঠিক তা নয়,
তবে নিউজ পেপারে বলা লোকেশন আর যেহেতু মেয়েটাকে আমি একদিন একজনের সাথে যেতে দেখেছি, আই মিন মানে এক একটা গাড়িতে আর কি, তাই আমার মনে হলো মেয়েটির পেশা, পেপারে বলা মেয়েটির পেশার সঙ্গে মিললেও মিলতে পারে। তাই আর কি তোমাদের জানিয়ে রাখলাম। মানে তোমার দেখা মহিলাটিও ছিলেন একজন যৌনকর্মী, তাই তুমি 2 2 4 করতে দেরি করলে না, কি তাই তো? হ্যাঁ, না আমি সেটা বলতে চাইছি না। তার মানে তুমি বলতে চাইছো সে যৌনকর্মী ছিল না, নাকি ছিল কিন্তু তুমি জানো না? আই মিন শিওর নয়, কোনটা? না মানে তার মানে কনফিউজড। আরে তুমি তো ওকে কনফিউজড করে দিচ্ছ। সে তো গোয়েন্দার কাজ, বিভিন্ন চড়াই উতরাই পার করে সত্যের সন্ধান করা। কিন্তু প্রত্যক্ষদর্শীর তো চোখের দেখাকে ভুলে যাওয়ার কথা নয়, সে কনফিউজড হবে কেন? আসলে রুদ্রদা মানে আমি অতটা ভাবিনি, কিন্তু আমার সন্দেহ হলো, তাই আমি ভাবলাম তোমাদেরকে মানে তোমাকে জানানো উচিত আর কি, তাই আর কি। আরে তুমি এত টেনশন করো না তো, তোমার রুদ্রদাস সুযোগ পেলে পরে আমার ওপরেও গোয়েন্দাগিরি করবে, বুঝলে? আরে আরে তুমি টেনশনে পড়ে গেলে নাকি? আরে ধুর, এত ভাবনার কিচ্ছু নেই। তবে তবে তুমি একটা কাজ করো বুঝলে, তুমি আজকে রাতেও খেয়াল করো সেই মহিলাকে একই স্থানে দেখতে পাও কিনা। আর তুমি যদি না দেখতে পাও তাহলে তোমার ধারণাকে ঠিক ভেবে এগিয়ে একবার দেখি না কি হয়। আচ্ছা বেশ, আজ তাহলে উঠি, একবার থানায় যেতে হবে বুঝলে। চলো সাগরিকা। ওখান থেকে বেরিয়ে রুদ্র আর সাগরিকা সোজা ঢুকলো পুলিশ স্টেশনে। বড়বাবু অরুণ বক্সী ওদের জন্যই অপেক্ষা করছিল। মুচকি হেসে হাতের ইশারায় ওদের বসতে বলে রুদ্রর দিকে ফাইল এগিয়ে দিয়ে বলল, প্রত্যেকটা ঘটনাই কালীঘাট চত্বরের আশেপাশে ঘটেছে। এখনো পর্যন্ত যে কজন নিখোঁজ হয়েছে তারা প্রত্যেকে যৌনকর্মী। তবে তাদের গার্জেন এক নয়, কিন্তু মানে কাল রাতে যে মেয়েটা গায়েব হয়েছে তার সম্পর্কে ওই ইন্দুমাসি, হ্যাঁ মানে ওই মেয়েটা যার আন্ডারে ছিল আর কি, তা তিনি বলছেন একজন মাঝবয়সী ভদ্রলোক মেয়েটাকে নিয়ে যাবে বলে কাল সকালে অনেক টাকা দিয়েছিল তাকে। মানে এইসব তো আর নতুন কিছু নয়, মানে এটা এসব জায়গায় হয়েই থাকে। ওই একটু একটু পয়সাওয়ালা বা একটু রেপুটেড ক্লায়েন্টরা মেয়েদের তাদের কমফোর্টেবল কোথাও নিয়ে যায়। তা এই মেয়েটার নাম ছিল রোহিণী। হ্যাঁ, তো গতকালকে সন্ধ্যাবেলায় সঠিক সময় মেয়েটা বেরিয়ে ওই গলির সামনে স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়েছিল। তা মানে ওইখান থেকে এর আগেও অনেকেই রোহিণীকে পিক আপ করেছে। তা কথা ছিল ঘন্টা 2-এর মধ্যে ফিরে আসবে, কিন্তু রাত বেড়েছে, মেয়েটি আর আসেনি। তো তাই সকালবেলা থানায় এসছে মাসি। তো ইন্দু মাসির সঙ্গে কথাবার্তা বলে মেয়েটির ব্যাপারে আর কিছু জানতে পেরেছেন? এই রোহিণী মেয়েটা নাকি খুব পয়া ছিল ইন্দু মাসির কাছে, মানে তাই ওকে একটু বেশ কদর করত। 2 কলম লেখাপড়াও জানে মেয়েটা। তবে ওর সাথে কথা বলে যা বুঝলাম, আগেও যে এরকম মেয়ে নিখোঁজ হয়েছে ও ব্যাপারে উনি কিছুই জানেন না। ইন্টারেস্টিং। আচ্ছা, বাকি 3টে মেয়ের কোনো হদিশ পাওয়া গেছে? না না, মানে তেমন কিছুই এগোয়নি। ওদিকে কমিশনার সাহেব তো মানে চাপ দিয়েই যাচ্ছেন। রুদ্রবাবু প্লিজ, মানে আমি লিটারালি আপনার সাহায্য চাইছি। ইতিমধ্যেই এক কনস্টেবল এসে ওদের চা দিয়ে গেছে। প্লেট থেকে চায়ের কাপটা তুলে নিয়ে পায়চারি করতে করতে রুদ্র বলল, একবার ওই জায়গাটায় যেতে হবে বুঝলেন। আমার পাওয়া তথ্য অনুযায়ী একটা কালো রঙের ফিয়ারো গাড়িতে মেয়েটা ওঠে। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারবেন? আপনি কাল রাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা বের করুন, কুইক, একটু তাড়াতাড়ি। কথাটা বলেই কাপটা যথাস্থানে রেখে চেয়ারে বসে অফিসারের চোখের দিকে তাকালো রুদ্র। অফিসার অরুণ বক্সী ঠিক ততটাই অপ্রস্তুত ভঙ্গিমায় বলল, হ্যাঁ, না মানে রুদ্রবাবু ওখানে না মানে সিসিটিভিটা নেই, মানে
থাকলে তো অসুবিধাই হতো না। আর মানে ওই সেই সুযোগটাই তো দাঁড়ান মানে দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। তার মানে সাসপেক্ট সেই সুযোগটাই নিয়েছে। একেবারেই তাই। ঠিক সেই জায়গাটাতেই মেয়েটাকে দাঁড়াতে বলেছিল যেখানে কোনো সিসিটিভি নেই। হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই গাড়িটার কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, গাড়িটার খোঁজ নিয়েছি। ওই গাড়ির মালিকের বক্তব্য প্রায় দিন 20 আগে গাড়িটা চুরি যায়। উনি রিপোর্টও লিখিয়েছিলেন, আমরা ভেরিফাই করেছি, একদম সব ঠিক। তাই গাড়িটা ঠিক কোথা থেকে চুরি হয়েছিল? ওই নন্দন থেকে। গাড়ির মালিক একজন শিল্পী, নাম হচ্ছে অরিত্র সান্যাল, শুনবেন হয়তো। মানে সেই নন্দনে তার একটা আর্ট এক্সিবিশন চলছিল, সেখান থেকেই গাড়িটা চুরি যায়। আসলে এই ভদ্রলোক না একটু খামখেয়ালি টাইপের। তো সেদিন তাড়াহুড়োতে গাড়ি লক করতে ভুলে যায়, আর তাতেই সাপে বর হয়েছে। পরে যখন মনে পড়ে তখন ফিরে তো আসেন, বাট ততক্ষণে গাড়ি তো আর নেই। সেদিন রাতেই তিনি থানায় ডায়েরি করেছিলেন। নন্দন চত্বরে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, ও খোঁজ নেওয়া হয়েছে, আমার জুনিয়র খোঁজ নিয়েছে। ঘটনা হলো মানে পুরো এরিয়াটা তো আর সিসিটিভি কভার্ড নয়, তো প্র্যাকটিক্যালি কোনো প্রুভেন ফ্যাক্ট নেই। তো সেইভাবে মানে দেখতে গেলে পুরো মরা কেস অ্যাকচুয়ালি। তো সেই রকম ভাবেই ব্যাপারটা এগোচ্ছে আর কি। এই কয়েক সেকেন্ডের জন্য রুদ্র আবার চুপ করে রইল, তারপর হঠাৎ বলল, আচ্ছা, আমাকে ফাইলটা একবার দিন তো। অরুণবাবু ঘাড় নেড়ে ফাইলটা এগিয়ে দিতেই রুদ্র ঝড়ের বেগে চেয়ার ছেড়ে উঠেই বলল, অরুণবাবু, আজ আসি, চিন্তা করবেন না, কাল আপনি ফাইলটা সময় মতো পেয়ে যাবেন। সাগরিকা, চলো, অনেকদিন নন্দনে গিয়ে চা খাওয়া হয়নি, চলো একটু চা খেয়ে আসি। বলো, আগে নন্দনের চা নাকি ভরপেট লাঞ্চ? খালি পেটে চা আর প্রশংসা কোনোটাই ভালো লাগে না, বুঝলে? জো হুকুম ম্যাডাম। রুদ্র আর সাগরিকা এসে পৌঁছল একটা মাঝারি মাপের রেস্তোরাঁতে। তারপর সাগরিকার দিকে তাকিয়ে বলল, চলো একটু ভোজন করা যাক। এতক্ষণ বক বক করে পেটের ছোচগুলো একেবারে ডন দিচ্ছে খিদেতে। চলো যাই, খাই কিছু। রুদ্রর কথায় সাগরিকা হেসে গাড়ি থেকে নামল। রাস্তার ধারে গাড়ি পার্ক করে দুজনে রেস্টুরেন্টে ঢুকল। রেস্টুরেন্টের নাম বাঙালিয়ানা। এখানে প্রায়ই আসে ওরা দুজনে। রুদ্রর ধারণা এখানকার ফিশ ফ্রাই খেলে নাকি ওর মস্তিষ্ক ঝড়ের গতিতে চলে। তবে সাগরিকা জানে পেটুক মাছপ্রেমী রুদ্র এই রেস্টুরেন্টের নিরিবিলি পরিবেশকে কাজে লাগিয়ে মস্তিষ্কে শান দিতে পারে, তাই ঘুরে ফিরে এখানেই আসা। গেট খুলে ভেতরে ঢুকতেই রেস্টুরেন্টের ম্যানেজার এগিয়ে এসে হালকা অভিবাদন জানিয়ে রুদ্রর পরিচিত টেবিলটা দেখিয়ে দিলেন। রুদ্র একটু হালকা সম্মতিসূচক ঘাড় নাড়ল, তবে সাগরিকা প্রতি উত্তর দিয়ে এগিয়ে গিয়ে একটা কোণের টেবিলে মুখোমুখি বসল। রুদ্রকে বেশ অনেকক্ষণ ধরেই চুপচাপ থাকতে দেখে সাগরিকা জিজ্ঞেস করল, কি হলো, হঠাৎ করে গম্ভীর হয়ে গেলে কেন? কি ভাবছো? আচ্ছা, তুমি ভেবে দেখো, 3টে মেয়ে একই সময়ে ভিন্ন ভিন্ন দিনে গায়েব হয়েছে। দেখতে গেলে ওই 12 থেকে 15 দিনের মধ্যে। আর গাড়িটা চুরি হয়েছে সমস্ত নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ আগে। ওদিকে স্পটে দেখা গাড়ির নাম্বার কেউ জানে না, শুধু আছে তার বর্ণনা, যা এই চুরি হওয়া গাড়ির সঙ্গে মেলে। হ্যাঁ, একদম তাই। কিন্তু শুধু গাড়ির বর্ণনা ফলো করে গাড়ির মালিককে এত তাড়াতাড়ি খুঁজে পাওয়া গেল? মানে আমি বলতে চাইছি, শহরে তো ওই মডেলের হাজার হাজার গাড়ি আছে, তাই না? আর ওই চুরি যাওয়া গাড়ি যদি সেই গাড়ি হয়, তবে গাড়ির মালিক কি সত্যি এই ব্যাপারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়? পুলিশ কি এই ব্যাপারে কনফার্ম? তোমার কি মনে হয়? কিন্তু অরুণবাবু তো এই গাড়ির ব্যাপারে তেমন কিছুই বললেন না। তার মানে অরুণবাবু নিছক মিডিয়ার হাত থেকে বাঁচতে 2-2 4 করতে চায়। কিন্তু সেটাই যদি হয়, তাহলে এই কেসটার সঠিক সমাধান কিন্তু হবে না। কি জানো সাগরিকা, আমার সিক্স সেন্স বলছে অরুণবাবু কিন্তু নিজের পিঠ বাঁচাচ্ছে, অন্তত চেষ্টা তো করছেই। না, একবার ব্যাপারটা ঝালিয়ে দেখতেই হচ্ছে। ওদের কথার মাঝে ডাল, বেগুন ভাজা, ঘি, পাবদার ঝাল, পোস্ত এসব এসে হাজির হলো রুদ্রর টেবিলে। কারণ রুদ্র চিন্তা পর্বের মধ্যেই সাগরিকা অর্ডারটা দিয়েই রেখেছিল। ভোজন রসিক রুদ্র তাই কথা থামিয়ে বলল, ওহ, এই তো খাবার এসে গেছে, চলো আগে পেট পুজোটা করে নিই,
তারপরে সব ভাবছি। খাওয়ার সময় রুদ্র কথা বলতে খুব একটা পছন্দ করে না, বিশেষ করে যখন তার সমস্ত পছন্দের খাবার একসাথে, তখন তো কোনো প্রশ্নই ওঠে না। এতদিনের বৈবাহিক জীবনে এটা সাগরিকাও বেশ ভালো করেই বুঝে গেছে, তাই সেও খাবার সময় হাজার ইচ্ছা থাকলেও কোনো রকম প্রশ্ন করে না। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে রুদ্র যখন হাত ঘড়িটার দিকে তাকালো, ঘড়িতে তখন 4:30। এখান থেকে নন্দনে যেতে আরো আধ ঘন্টা লাগবে। গাড়ির কাছে দাঁড়িয়ে সিগারেট ধরালো রুদ্র। পাশে মিষ্টি পান খাচ্ছে সাগরিকা। মাঝে মাঝে রেস্টুরেন্টে খেলে সাগরিকা পছন্দের মশলা দিয়ে মিষ্টি পান খায়। ওর মুখ থেকে সেই মিষ্টি পানের গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। চারিদিকে দুপুর শেষের হালকা হাওয়া আর নীল আকাশে পেঁজা তুলোর মতন মেঘ। পরন্ত বিকেলে বেশ মনোরম লাগছে ওদের। রুদ্র তড়িঘড়ি করে ড্রাইভিং সিটে বসে বাঁদিকের দরজাটা খুলে সাগরিকাকে বলল, তাড়াতাড়ি ওঠো, ট্রাফিক পড়বে অনেকগুলো, যেতে যেতে দেরি হয়ে যাবে। রুদ্রর কথায় সাগরিকা গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে নেয়। তারপর গাড়ি ছুটে চলে গন্তব্যের দিকে। নন্দন চত্বরে তখন ব্যস্ত মানুষের আনাগোনা। আর্টিস্ট অরিত্র সান্যালের গাড়িটা ঠিক কোথায় রাখা ছিল সেটা অরুণ বক্সির থেকে আগেই জেনে নিয়েছিল রুদ্র। চারিপাশের দোকানগুলোতে জিজ্ঞাসাবাদ করেও খুব একটা লাভ হলো না। কেউই ঠিকভাবে বলতে পারল না, কেউ কেউ আবার এড়িয়ে গেল ব্যাপারটা। রুদ্র যখন দোকানগুলোতে জিজ্ঞাসা করছিল, ঠিক সেই সময় চারপাশে চোখ বোলাচ্ছিল সাগরিকা। এটা রুদ্র সাগরিকার পুরনো অভ্যেস। একজন যখন একদিকে জিজ্ঞাসাবাদে ব্যস্ত, আর একজন অন্যদিকে নজর রেখে একে অপরের পরিপূরক হয়ে ওঠার চেষ্টা করে। হঠাৎ নন্দনের পিছনের দিকের একটা গলির শেষ মাথায় একটা মাংসের দোকানে চোখ গেল সাগরিকার। আশ্চর্য, এতদিন ধরে এখানে আসছে, কোনোদিন এই দোকানটা তো চোখে পড়েনি ওদের। রুদ্র কখন সাগরিকার পাশে এসে দাঁড়িয়েছে সে টের পায়নি। মনে হচ্ছে আমরা দুজন একই কথা ভাবছি। কথাটা বলাতে পেছন ফিরে তাকিয়ে মুচকি হাসল সাগরিকা। মাংসের দোকানের লোকটার নজর রুদ্রর দিকে। রুদ্র নজর এড়ালেও সাগরিকার নজর সে এড়াতে পারেনি। রুদ্রর গা ঘেঁষে কথাটা জানাতেই ওর চোখ গিয়ে পড়ল সরাসরি দোকানের উপরে। তারপর বিন্দুমাত্র দেরি না করে সোজা এসে দাঁড়ালো মাংসের দোকানের সামনে। দোকানের ওপরে মোটা অক্ষরে লেখা মনসুর আলী মিট শপ। রুদ্রকে দেখে মাংসের দোকানের লোকটা চোখ নামিয়ে নিল। রুদ্র এগিয়ে গিয়ে বলল, আচ্ছা, 1 সপ্তাহ আগেই গাড়িটা চুরি হয়েছে, আপনি কি দেখেছেন এটা? বলেই ইন্সপেক্টর বক্সির থেকে আনা গাড়ির ছবিটা দেখালো। প্রশ্ন শুনে লোকটা রুদ্রর দিকে তাকিয়ে রইল। রুদ্র এবার নিজের পরিচয় দিয়ে বলল, যদি কিছু জানেন তাহলে বলে দিন, কারণ আপনি অনেকক্ষণ থেকে আমাদের লক্ষ্য করছেন, আমি দেখেছি। রুদ্রর কথায় হকচকিয়ে গেল লোকটা। তারপর বলল, না মানে এইদিকে অনেকবার পুলিশ বাবুরা এসেছেন, তাই ভাবলাম আর কি। আমি পুলিশ নই, আমাকে ভয় পাবার কিচ্ছু নেই। আমাকে বলুন তো আপনি কি জানেন? লোকটা রুদ্রর পাশে দাঁড়িয়ে থাকা সাগরিকার দিকে একবার দেখে নিয়ে বলল, গাড়িটা স্যার অরিত্র স্যারের, প্রায় এখানে আসেন, ছবি টবি আঁকেন কি সব, একটু ভুলো মন ওনার, অন্যমনস্ক দেখা যায়। হয়তো উনি সেদিনকে। আপনি যখন এত কিছু জানেন তাহলে গাড়িটা কে চুরি করলো সেটাও নিশ্চয়ই জানেন। না না, সেদিন আমি একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছিলাম, আমার একটা কাজ ছিল। কি কাজ? আচ্ছা, এই গাড়িটা আপনি চুরি করেননি তো? আমি গরিব মানুষ স্যার, এত দামি গাড়ি দিয়ে আমি কি করব বলুন? ওদের কথোপকথনের মাঝে একজন ভদ্রলোক এসে বলল, মনসুর, বলছি তোমার ওই স্পেশাল মাংসের প্যাকেটটা দাও তো, 500 গ্রামেরটা দিও। মনসুর একটু হেসে ভিতরে রাখা ফ্রিজ থেকে এক প্যাকেট মাংস এনে দিল লোকটাকে। রুদ্র কৌতূহল হয়ে জিজ্ঞেস করল, তা মনসুর, এই স্পেশাল মাংসটা কিসের? ওটা খাসির মাংস স্যার, ওটাকে বিশেষ উপায়ে সুস্বাদু করা হয় কোন ওষুধ দিয়ে, ওটা আমি ঠিক বলতে পারবো না, আমাকে একজন দিয়ে যায়। ওই মাংসটা বিক্রি করার পর থেকে আমি একটু টাকার মুখ দেখেছি। কে দিয়ে যায়? রহমান বলে একজন আছে,
ও সপ্তাহ শেষে এসে দিয়ে যায়। আচ্ছা মনসুর, রহমান যেদিন আসবে আমি ওর সাথে দেখা করতে চাই। বেশ, তার আগে আমার জন্য এক প্যাকেট দাও দেখি। এত মানুষ যখন মাংস খেয়ে দেখলো, আমি একটু চেখে দেখি। রুদ্রর কথায় মনসুর খুশি হয়ে এক প্যাকেট মাংস রুদ্রর হাতে ধরিয়ে দিল। মনসুরকে একটা কার্ড দিয়ে রুদ্র বলল, আচ্ছা শোনো, গাড়ির ব্যাপারে জানতে পারলে আমাকে অবশ্যই ফোন করবে। আর হ্যাঁ, তোমার রহমান ভাইকে কিন্তু আমিও দেখতে চাই। নেক্সট যেদিনই আসবে সেদিনই কিন্তু আমাকে ফোন করবে, মনে থাকবে। মনসুরের সাথে কথা বলে রুদ্র আর সাগরিকা গাড়িতে ওঠে। রুদ্র গাড়িটা থানার দিকে ঘোরায়। সাগরিকা রুদ্রর কাণ্ড দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার, বাড়ি যাবে না নাকি? রুদ্র হেসে বলে, যাব তো বটেই, তার আগে মনসুরের এই মাংসটা একটু ল্যাবে দিয়ে আসি। মানে? একটা আন্দাজ করছি জানো, দেখি কি হয়। আসলে এই স্পেশাল কথাটা কেমন যেন খটকা লাগলো আমার। ভাবো প্রিয়, ভাবো, আরামবাগের মুরগিও প্রিজার্ভ করে রাখা হয়, কিন্তু সেটাকে তো স্পেশাল বলা হয় না। তাই খাওয়ার আগে জানতে চাই মাংসটা কিসের। কোনো দামি পশুর হলে কিন্তু এটা বেআইনি, ভাগার কাণ্ড মনে আছে তো। তাই পুলিশের নজর এড়িয়ে এই লোকটা কি করে বিক্রি করছে সেটা জানতে হবে। তাই একটু ঝালিয়ে নিতে চাইছি। আমি তো ভাবলাম এটা এই কেসের সাথে জড়িত, তাই তুমি। হতেও পারে, আবার নাও হতে পারে। সর্ষের মধ্যেই তো ভূত থাকে ম্যাডাম, কার সঙ্গে যে কে জড়িয়ে আছে কে বলতে পারে। রুদ্রর কথা শুনে সাগরিকা এটা বুঝল যে সে কিছু একটা আন্দাজ করে মাংসটা টেস্ট করতে দিয়েছে। কি জানি, হয়তো কেসের সাথে রিলেটেড। তবে এই মুহূর্তে আর কিছু জিজ্ঞেস করল না। কথায় কথায় কখন যে সন্ধে নেমে এসেছে ওরা কেউ টের পায়নি। তারারা মিটমিট করে চলছে। পরিষ্কার আকাশে আতফালি চাঁদ উঠেছে। ওদিকে রাস্তার দুধারে স্ট্রিট লাইট জ্বলছে। লাইটগুলো পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে রুদ্ররা। সাগরিকা এক মনে বাইরের ব্যস্ততা দেখছে। হঠাৎ গাড়ির ব্রেক কষতেই সাগরিকা চমকে উঠে রুদ্রর দিকে তাকাতেই দেখে ওরা থানায় চলে এসেছে। সাগরিকাকে গাড়িতে বসিয়ে রুদ্র চলে যায় ভিতরে। কিছুক্ষণ বাদে ফিরে এসে হাসি মুখে বলে, সাগরিকা চলো এবার বাড়ি যাব, রিপোর্ট কালকের মধ্যে এসে যাবে। অনেক হয়েছে, আজ আর কোনো কাজ করব না, চলো যাই এবার। বাড়ির গেটে পৌঁছতেই গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল সাগরিকা। রুদ্র যথাস্থানে গাড়িটা রেখে দুজনে এগিয়ে গিয়ে বেল বাজালো। বাড়ির চাকর এসে দরজা খুলতেই ওরা ভিতরে ঢুকল। সাগরিকা চাকর নিতাইদাকে চা করতে বলল। তারপর সাগরিকা ফ্রেশ হতে বাথরুমে ঢোকে, আর রুদ্র জানলার কাছে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকায়। দূরে টিমটিম করে জ্বলতে থাকা লাইটগুলো জ্বলছে। খুব ছোটখাটো এবং সাধারণ জিনিসগুলোই কেমন সাজিয়ে তোলে গোটা শহরকে। আবার এই সুন্দর সুসজ্জিত রাতের আড়ালেই বাড়ছে একটা আতঙ্ক, আস্তে আস্তে গিলে খাচ্ছে গোটা শহরটাকে। কদিন ধরে যা চলছে তা রুদ্রর মনকেও ভাবিয়ে তুলেছে। তবে যতক্ষণ না একটা সূত্র পাচ্ছে ততক্ষণ কি ঘটবে বলা মুশকিল। পুলিশ তো সেভাবে কিছুই করে উঠতে পারছে না, বিশেষ করে এই নতুন অফিসার। শুধু গা বাঁচানোর ধান্দা, কোনো কাজই সক্রিয়ভাবে করে না। তাই তো কমিশনার নিজেও রুদ্রকে এই কেসটা দেখতে অনুরোধ করেছে, যদিও সেটা বক্সিকে জানায়নি রুদ্র। সাগরিকার ডাকে ঘরে এসে রুদ্র দেখে চা আর পকোড়া রেডি। চায়ে চুমুক দিয়ে সাগরিকা রুদ্রকে জিজ্ঞেস করল, কি মনে হয় তোমার, কেসটা কবে মিটবে? হ্যাঁ, কালকে রিপোর্ট আসুক, তারপরে বলতে পারবো। মানে? এই, তোমার মনে কি চলছে বলো তো? জানো তো, একবার এক ব্রিটিশ বিমান পাহাড়ের উপরে ভেঙে পড়েছিল। সেই প্লেনকে খুঁজে ওখানে পৌঁছতে উদ্ধারকর্তাদের বেশ কয়েকদিন সময় লেগে যায়।
তা শোনা যায় যে খাদ্যের অভাব এবং বেঁচে থাকতে নাকি তারা একে অপরের মাংস খেয়েছিল। মানুষের মাংস নাকি খুব সুস্বাদু। কদিন আগে একটা সিনেমাও বেরিয়েছিল এটা নিয়ে, মনে নেই? মানে মানে তুমি তুমি বলতে চাইছো? দেখো, আমার মনে হয়, মানে নাও হতে পারে, কিন্তু ওই দোকানে এরকম কিছু হচ্ছে না তো? এই, তোমার কি মাথা খারাপ হয়েছে বলো তো? সিনেমাতে এসব দেখাতে পারে, কিন্তু বাস্তবে সেটা কি করে সম্ভব? মানুষ কি নরখাদক নাকি? দেখো, নরখাদক না হলেও একবার যদি স্বাদ মুখে লেগে যায় তাহলে হওয়াটা কিন্তু অসম্ভব নয়। আরে সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো এখন ওই মেয়েগুলোর উধাও হওয়ার কেসটা নিয়েছো, তাহলে আবার এই মাংসের ব্যাপারটা হুট করে কেন নিতে গেলে? কে দিল বলো তো তোমাকে এটা? কে দিল মানেটা কি? আরে আমি কি ইন্সপেক্টর বক্সির মতো সরকারি কর্মচারী নাকি যে কেউ আমাকে কেস দেবে তবে আমি কেস নেব? আর তাছাড়া কোন কেস সলভ করতে করতে কোনটা সলভ হয়ে যাবে সেটা কেউ বলতে পারে নাকি? সাগরিকার কথা বাড়ালো না। ওকে চুপ করে থাকতে দেখে রুদ্র বলল, দেখো, সবটাই আমার অনুমান মাত্র, তুমি এত ভেবো না। বরং এখন একটু অক্সিজেন প্রয়োজন আমার। মাথাটা বেশ ভারী লাগছে। রাতে হালকা ডিনার করে জমিয়ে ঘুম দিতে হবে, বুঝলে? তবে তো মাথাটা খুলবে নাকি? সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে নেওয়া বহুদিনের অভ্যাস রুদ্রর। স্নান সেরে বেরোতেই ফোনটা বেজে উঠল। ফোনটা তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে কাঁপা কাঁপা গলায় অরুণবাবু বলল, হ্যালো রুদ্রবাবু, আপনার জন্য একটা খবর আছে। ফরেন্সিক রিপোর্ট বলছে ওটা মানুষের মাংস, কোন একটা কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করা। আপনি আপনি এটা যেখানে পেয়েছেন সেখানে কি রেড করব? এখন নয়, তবে নন্দনের পিছন দিকে যে মানসুর আলীর মাংসের দোকান আছে সেখানে নজর রাখবার জন্য কাউকে রাখুন। আর হ্যাঁ, দোকানে সন্দেহজনক কিছু দেখলেই কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। ফোনটা রেখে পিছন ঘুরতেই রুদ্র দেখল সাগরিকা সকালের চা হাতে দাঁড়িয়ে আছে। রুদ্র হেসে বলল, ঠিক পথেই যাচ্ছি আমরা, বুঝলে? আজও অনেক কাজ আছে, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে দুই কর্তা গিন্নি বেরিয়ে পড়ল। তারপর ইন্দু মাসির কাছে খোঁজ নিয়ে রুদ্র জানতে পারল যে ছেলেটা সেদিন সকালে টাকা দিয়েছিল সে নাকি রোহিণীকে নিয়ে যায়নি, যার জন্য পরদিন এসে টাকা ফেরত চেয়ে ঝগড়া করে গেছে। ইন্দু মাসির কথায় পরিষ্কার হলো ওই ছেলেটির বদলে সেদিন অন্য কেউ রোহিণীকে নিয়ে যায়। ড্রাইভ করতে করতে পাশে বসে থাকা সাগরিকার দিকে এক ঝলক তাকিয়ে রুদ্র বলল, আচ্ছা, অরিত্র সান্যালের একটা খোঁজ নিতে হবে, বুঝলে? ওনার গাড়ি কি আদৌ চুরি হয়েছে? আর যদি চুরি হয়েই থাকে তাহলে উনি একটা ডায়েরি করেই খালাস, ব্যাস, আর কিচ্ছু নয়। মানে গাড়ির জন্য ভদ্রলোকের কোনো তাড়াহুড়ো নেই কেন? পুলিশের ওপর কোনো চাপ নেই, ফিরে পাওয়ার ইচ্ছাটুকু পর্যন্ত নেই। শোনো, এই দায়িত্ব আমি তোমার উপরে দিচ্ছি, তুমি ওনার বাড়ি যাবে। সেটুকু আর আমাকে না বলে দিলেও হবে, এইটুকু ভরসা আছে তো আমার উপরে? আলবাত আছে, এই না হলে তুমি গোয়েন্দা রুদ্রর যোগ্য স্ত্রী। নন্দন থেকে কিছুটা দূরে অরিত্র সান্যালের বাড়ি। ঠিকানাটা আগেই অরুণ বক্সির থেকে নিয়ে রেখেছিল। রুদ্র আর সাগরিকা রাস্তার মুখে গাড়ি রেখে হাঁটতে লাগলো সেই বাড়ির পথে। অরিত্রর বাড়ি থেকে কিছুটা আগে একটা চায়ের দোকানে এসে দাঁড়ায় রুদ্র। 2 কাপ চা অর্ডার করে একটা সিগারেট ধরায়। তারপর দোকানদারকে জিজ্ঞেস করে, বলছি দাদা, অরিত্র বাবুর বাড়িটা ঠিক কোনটা একটু বলতে পারবেন? তারপর কথায় কথায় বেশ অনেক খবরই বের করে নেয় সে। এই যেমন উনি খুব বেশি দিন এখানে আসেননি, পাড়ার লোকের সাথে খুব একটা মেশেন না, সারাদিন বাড়িতে ঘরবন্দি থাকে, কাজেরও লোক নেই, মাঝে মাঝে একটা কালো গাড়ি নিয়ে বের হন, তবে দিন সাতেক সেটাও নাকি আর দেখা যাচ্ছে না। ওদিকে সাগরিকা এগিয়ে গেল অরিত্রর বাড়ির দিকে। বাড়িটা বহু পুরনো, মেন গেট দিয়ে ঢুকে একটা বাগান আছে, কিন্তু তা পরিচর্যার অভাবে আগাছাতে পরিণত হয়েছে। সাগরিকা এগিয়ে গিয়ে মেন দরজায় টোকা দিল।
3 বার টোকা দেওয়ার পরও কারো সাড়া পাওয়া গেল না। বেশ কিছুক্ষণ পরে দরজাটা খুলে ভিতর থেকে বেরিয়ে এলো ফর্সা, লম্বা এক মাঝবয়সী ভদ্রলোক। এলোমেলো চুল, চোখ দুটো লাল, চোখের তলায় কালি। দেখেই বোঝা যায় উনি একটু অপ্রকৃতস্থ আছেন। সাগরিকা সপ্রতিভ হাসি মুখে জিজ্ঞেস করল, অরিত্রবাবু আছেন? আমি অরিত্র সান্যাল, বলুন। আমি আসলে মডেল হিসেবে কাজ করি, এই ফ্রিল্যান্সিং আর কি। আপনার খোঁজটা পেলাম, তাই আপনার যদি কোনো মডেলের প্রয়োজন হয় সেই জন্যই আমার আশা আর কি। সাগরিকার কথায় অরিত্রবাবু একটু বিরক্ত হয়ে বললেন, এইভাবে বললেই তো আর হবে না। আপনি ওই টেবিলে আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বার রেখে যান, দরকার পড়লে ডেকে নেব। বলেই ঘরের ভিতর ঢুকে কোথাও একটা চলে গেলেন। ঘরে ঢুকতেই অ্যালকোহল মিশ্রিত একটা উগ্র কেমিক্যালের গন্ধ নাকে এলো সাগরিকার। ঘরটা অগোছালো, বিভিন্ন জায়গায় রং, তুলি, ক্যানভাস সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আচমকা ওর চোখে পড়ল একটা মুখোশে সুসজ্জিত দেওয়াল। প্রায় 10-15টা মুখোশ সারি দিয়ে সাজানো। কি মুখোশ আপনার পছন্দ নাকি? হঠাৎ এই প্রশ্নে একটু চমকে গেল সাগরিকা। পিছন ফিরে দেখল অরিত্রবাবু এসে দাঁড়িয়েছেন, হাতে একটা হুইস্কি গ্লাস। না মানে এত মুখোশ, এগুলো কি? ওগুলো আমার হাতেই তৈরি। বিভিন্ন দেশের উপজাতিদের মধ্যে মুখোশের ব্যবহার কিন্তু বহুদিনের, সেগুলোর আদলেই বানানো সব। বাহ, সুন্দর। এই এতগুলো মুখোশের মধ্যে এইটা আমার সব থেকে পছন্দের। কেন জানেন? কেন? কারণ এই মুখোশ পরা মানুষগুলো একটা বিশেষ ধরনের মাংস খেতে পছন্দ করত, মানুষের মাংস। কথাটা শুনে বুকের ভিতরটা ধক করে উঠল সাগরিকার। ভালো করে তাকিয়ে দেখল মুখোশটা খুব ভয়ঙ্কর। কালো একটা মুখ, তার চোখগুলো লাল হয়ে যেন জ্বলছে, চুলগুলো উস্কো খুস্কো, ঠিক অনেকটা এই মুহূর্তে দেখা অরিত্রবাবুর মতন। অনেক দিনের রিসার্চ, বুঝলেন তো, একদিনে এটা হয়নি। তবে কি জানেন, সবচেয়ে দামি মুখোশটা এখনো বানিয়ে উঠতে পারিনি। দামি মুখোশ মানে? মানে যে মুখোশটা আমি, আপনি, আমরা সবাই পরে আছি, যা চোখে দেখতে পাওয়া যায় না। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ওনার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। পরিবেশটা বড্ড ভারী হয়ে উঠেছে। সাগরিকার কথা বাড়ালো না, পার্স থেকে এক টুকরো কাগজ বের করে ফোন নাম্বারটা লিখে যথাস্থানে রেখে দিল। গলির মুখে সাগরিকাকে আসতে দেখে রুদ্র তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সাগরিকার সামনে এসে দাঁড়ায়। সাগরিকা গাড়িতে উঠেই ব্যাগ খুলে আগে একটু জল খেল, তারপর একটু নিজেকে গুছিয়ে নিয়ে বলল, লোকটা বড় অদ্ভুত, বুঝলে? মানে কি ব্যাপারে বলো তো? মানে তুমি কি দেখলে? না, লোকটার বাড়িটাও খুব অদ্ভুত। এক গাদা মুখোশ। মুখোশ? রুদ্র বুঝতে পারল যে সাগরিকা একটু ভয় পেয়ে আছে, তাই সেই মুহূর্তে আর কিছু জিজ্ঞেস না করে জলের বোতলটা আরো একবার এগিয়ে দিল। পরে ধাতস্থ হয়ে সব বলায় রুদ্র বেশ কিছুক্ষণ চুপ করে রইল। মাথার মধ্যে কেমন যেন সব জট পাকিয়ে যাচ্ছে। আমার কি মনে হয় যেন রুদ্র, ও জানে আমি কোনো মডেল নই। এর ওপরেও নজর রাখতে হচ্ছে। এরপর আর একটা কথাও না বলে রুদ্র স্টিয়ারিং এ হাত রাখল, চোখ তার সোজা রাস্তায়। সাগরিকা জানে এই সময় বেশি কথা বলা যাবে না। প্রথমত ড্রাইভ করার সময় রুদ্র খুব প্রয়োজনীয় কথা ছাড়া তেমন একটা কথা বলতে পছন্দ করে না। দ্বিতীয়ত কোনো একটা কেসে নিজেকে পুরোপুরি নিমজ্জিত করে ফেললে সমস্ত জট সে মনে মনেই খোলে। এখানে তার স্ত্রীর অনধিকার প্রবেশের
কোনো অধিকার নেই। হঠাৎ রুদ্রর ফোনটা বেজে উঠল। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করলো। সাগরিকা জানে শত ব্যস্ততা থাকলেও গাড়ি চালাতে চালাতে রুদ্র কখনো ফোন রিসিভ করে না। ইন্সপেক্টর অরুণ বক্সির ফোন। হ্যালো রুদ্রবাবু, এইমাত্র ওই মাংসের দোকানে একটা বছর করি ছেলে এসে একটা প্যাকেট দিয়েছে, আর ওই মনসুর তাকে 200 টাকার বান্ডিল দিল। সবটা কিন্তু ভিডিও করেছি। ছেলেটাকে এক্ষুনি থানায় নিয়ে আসুন, কুইক। আমি এখনই আসছি। ফোন কেটে দিল রুদ্র। তারপর গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের বেগে ওরা দুজনে চলল থানার দিকে। ও চলে এসছেন, আসুন। আমি আচ্ছা, ও লকআপে আছে, চলুন। রুদ্র দেখলো একটা বছর কুড়ির ছেলে কান্নাকাটি করছে। ছেলেটার গায়ের হাড় কখানাও গোনা যাচ্ছে, পেট ঢোকা, চুল এলোমেলো। ছেলেটাকে দেখে রুদ্রর একটু মায়াই হলো। ইন্সপেক্টর বক্সির ইশারায় একজন কনস্টেবল লকআপ খুলে দিল। ভিতরে ঢুকে ছেলেটার সামনে এসে বলল, কাঁদিস না, কাঁদিস না। দেখ, আমি কয়েকটা মাত্র প্রশ্ন করব, সঠিক উত্তর দিলেই তোকে ছেড়ে দেওয়া হবে। স্যার, আমি কিছু করিনি স্যার, সত্যি বলছি আমি কিছু করিনি। আরে বাবা, সেটা তো আমি ঠিক করব, তুই শুধুমাত্র আমার প্রশ্নের উত্তরগুলো দিবি। আচ্ছা, এই মানসুরের দোকানে কতদিন মাংস সাপ্লাই দিচ্ছিস? জানিস ওটা কিসের মাংস? আমি স্যার জানি না কিচ্ছু স্যার, আমি সত্যি বলছি কিচ্ছু জানি না। আমি আমি ওই রাস্তায় কাগজ কুড়োচ্ছিলাম, একটা বড় গাড়ি এসে আমার সামনে থামলো। আমাকে একটা প্যাকেট দিয়ে ওই দোকানে দিয়ে আসতে বললো। আমি প্রথমে যেতে চাইনি স্যার, সত্যি বলছি আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু লোকটা আমাকে 2000 টাকা দিয়েছিল। হ্যাঁ, টাকা দেখেই অমনি জিভ লক লক করে উঠলো। বল। অরুণ বাবু, থামুন আপনি। তার মানে তুই আগের বার ওই দোকানে মাংস সাপ্লাই দিসনি? মানে তোর নাম রহমান নয়? না স্যার, আমার নাম লালটু। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। আমরা খুব গরিব মানুষ, 2 দিন পেট ভরে কিচ্ছু খাইনি। আমার বাবার খুব অসুখ, আর মা। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। লোকটাকে দেখেছিস? কিরকম দেখতে? না স্যার, লোকটা একটা কালো রঙের মুখোশ পড়েছিল, গাড়ি থেকে হাত বাড়িয়ে টাকাটা দিয়েছিল। বলতে বলতেই কেঁদে ফেলল ছেলেটা। রুদ্র ছেলেটাকে শান্ত করে অরুণ বক্সিকে বলল, অরুণ বাবু, ওকে ছেড়ে দিন। প্রায় নিরাশ হয়েই রুদ্র বেরিয়ে আসছিল। ঠিক তখনই, স্যার স্যার, আর একটা জিনিস। হ্যাঁ, ওই লোকটার হাতে না আঙুলের একটা অদ্ভুত আংটি ছিল। হ্যাঁ, একটা অদ্ভুত আংটি ছিল, আংটি। তাই নাকি? তা কিরকম আংটি? ওই একটা কচ্ছপের মতন দেখতে আংটি। হ্যাঁ, ওই কচ্ছপের মতন দেখতে আংটি। হ্যাঁ। অরুণ বাবুকে ওই হাতের স্কেচ করিয়ে নিতে বলে মানি ব্যাগ বের করে কিছু টাকা আর একটা কার্ড ছেলেটার হাতে গুঁজে দিয়ে বলল, শোন, এটা দিচ্ছি, রেখে দে। আর হ্যাঁ, কিছু দরকার হলে কিন্তু এই ঠিকানায় চলে আসবি, মনে থাকবে তো? লকআপ থেকে বেরিয়ে এসে ইন্সপেক্টর বক্সিকে উদ্দেশ্য করে বলল, অরুণ বাবু, আসল পাখি উড়ে গেছে। নিশ্চয়ই ওরা কোনোভাবে জেনে গেছে পুলিশের উপস্থিতি। যাই হোক, আচ্ছা, মনসুর কিছু বুঝতে পারেনি তো? রুদ্রবাবু, মানে আসলে মনসুর পালিয়েছে, আমরা ওকে ধরতে পারিনি। কথাটা শুনে রুদ্র রাগে কান লাল হয়ে উঠল। মনে মনে বলল, সমাধানের এত কাছাকাছি এসেও ভেস্তে গেল। কিন্তু কোনো কথা না বলে রুদ্র থানা থেকে বেরিয়ে এলো। গাড়িতে উঠেও কোনো কথা বলল না। সাগরিকা রুদ্রকে কিছু জিজ্ঞাসাও করল না। রুদ্র যখন রেগে যায় তখন ওর কোনো হুঁশ থাকে না, তাই এই সময়টা ওকে বিরক্ত করা মানে আগুনে ঘি ঢালা। তাই সাগরিকা চুপ করে রইল।
বাড়িতে ঢুকে সোজা উপরে উঠল দুজনে। বেশ একটু নিরাশ হয়ে সোফার ওপর ধপ করে বসে পকেট থেকে সিগারেট বের করল রুদ্র। ইন্সপেক্টর বক্সির ওপরে এতটা নির্ভর করা ঠিক হয়নি, বুঝলে? আসলে লোকটা যে এতটা ক্যাজুয়াল আমি বুঝতেই পারিনি। আমার নিজের সোর্স লাগিয়ে মনসুরের উপরে নজর রাখা উচিত ছিল আমার। ইস, আজ একটু মাত্র ভুলের জন্য। হঠাৎ রুদ্রর ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকল। ফোনটা হাতে নিয়ে দেখল অরুণ বক্সির পাঠানো একটা স্কেচ। রুদ্র স্কেচটা হাতে নিয়ে দেখতে দেখতে পাশে এসে সাগরিকা দাঁড়ালো। স্কেচের দিকে তাকিয়ে হঠাৎ রুদ্রর হাত থেকে ফোনটা নিয়ে চোখ বড় বড় করে রইল। রুদ্র সাগরিকার এরকম ব্যবহার দেখে বলল, কি হলো তোমার? এরকম মুখ করছো কেন? এই আংটিটা আমি চিনি। এটা কে পাঠালো? ইন্সপেক্টর বক্সি, ওই ছেলেটাকে যে মাংস পাচার করতে টাকা দিয়েছিল তার হাতেটা। কি বলছো তুমি? তুমি এক্ষুনি চলো, একটা বড় মিস্টেক হয়ে গেছে আমাদের। ও মাই গড, আমি ভাবতেই পারছি না। এই আংটিটা, না 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 না, সব গলিয়ে যাচ্ছে, আমার সব গলিয়ে যাচ্ছে। তুমি ভেবে দেখো, তুমিও এটা দেখেছো। সাগরিকার মুখের দিকে তাকিয়ে আর তারপর ছবির দিকে তাকিয়ে রুদ্র বলল, হ্যাঁ তাই তো, ঠিক ঠিক ঠিক, এখনই চলো, আমাদের যেতে দেরি হয়ে গেলে অনেক কিছু বদলে যেতে পারে। কুইক! দ্রুত গাড়ি চালাচ্ছে রুদ্র। প্রায় আধ ঘন্টা পর রুদ্র আর সাগরিকা পৌঁছল নির্দিষ্ট জায়গায়। সিঁড়ি দিয়ে উঠে কলিং বেল বাজালো রুদ্র। বেশ খানিকক্ষণ বাদে দরজা খুলল ইন্দ্রনীল। আরে রুদ্রদা, তোমরা এখন এখানে? হ্যাঁ, তোমার সঙ্গে একটা ব্যাপারে একটু দরকারি কথা ছিল। ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এসো না, এসো, ভেতরে এসো। কিন্তু আমার না আসলে একটু বেরোনোর আছে। না না, সে বিষয়ে চিন্তা করো না, আমরা বেশি সময় নেব না। ঘরটা বেশ এলোমেলো হয়ে আছে। দরজার পাশেই রাখা আছে একটা ট্রলি ব্যাগ, আর সারা ঘরে উগ্র সুগন্ধি ধূপের গন্ধ। গন্ধটা নাকে আসতেই সাগরিকা বলল, বাহ, ধূপের গন্ধটা তো বেশ মিষ্টি। তুমি এত পুজো আচ্ছা করো সেটা জানতাম না তো। না না, আসলে ওই ধূপ টুপ দিলে ঘরটা একটু ভালো লাগে, এই আর কি। হ্যাঁ, তা একদম ঠিকই বলেছ। সুগন্ধি ধূপ জ্বালালে পচা মাংসের গন্ধ কিছুটা হলেও কমে, তাই না? মানে এই রুদ্রদা, কি বলছো কি? রুদ্র ঝড়ের বেগে ইন্দ্রনীলের ডান হাতটা চেপে ধরে হ্যাচকা টান দিয়ে বলল, তোমার আংটিটা কোথায় প্রফেসর ইন্দ্রনীল সোম ওরফে রহমান? কি যাতা বলছো? কিসের আংটি? কে রহমান? তোমার খেলা শেষ ইন্দ্রনীল সোম। রহমান যে কচ্ছপের ছাপওয়ালা আংটিটা পরতো তার হুবহু ছাপ এখনো তোমার আঙুলে সাদা হয়ে রয়েছে। সেদিন ক্যান্টিনেও এই ছাপটা আমি দেখেছিলাম। থ্যাঙ্কস টু সাগরিকা সেটা আবার মনে করিয়ে দিল বলে তোমার খেলাটা আমি ধরে ফেললাম। কথাটা বলা মাত্রই ইন্দ্রনীল চোখের নিমেষে রুদ্রকে ধাক্কা মেরে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। সাগরিকা তার মার্শাল আর্ট শেখা হাতের কারিগরিতে ঘায়েল করে ফেলল ইন্দ্রনীলকে। ইতিমধ্যে রুদ্র রিভলভারটা বের করে ওর কপালে ঠেকিয়ে বলল, পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই ইন্দ্রনীল, পুলিশ অলরেডি তোমাকে ঘিরে ফেলেছে, আর পালানোর পথও নেই। আমি শুধু এর পেছনের গল্পটা জানতে চাইছি, কারণ এই ইন্দ্রনীলকে তো আমরা চিনি না। ইন্দ্রনীল প্রায় নিস্তেজ হয়ে মাটিতে বসে পড়ল। সাগরিকা ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার এনে পাশে রাখতেই রুদ্র ইন্দ্রনীলকে টেনে চেয়ারে বসালো। মাথা নিচু করে ইন্দ্রনীল বলতে শুরু করল, মুখোশ, সবাই মুখোশ পড়ে রয়েছে। ওদের জন্য আমার মা চলে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাটা শেষ হতে না হতেই দরজায় এসে দাঁড়ালো ইন্সপেক্টর বক্সি আর তার টিম। আসুন ইন্সপেক্টর বক্সি, এই আপনার অপরাধী। আর হ্যাঁ, ঘরগুলো ভালো করে সার্চ করে নেবেন, স্পেশালি ফ্রিজটা। আশা করি কিছু প্রমাণ এখনো ওখানে মজুদ আছে। পাশের ঘরটা খুলতেই একটা বিশ্রী কেমিক্যালের গন্ধ নাকে এসে ঠেকল।
ঘরের মধ্যে ছড়িয়ে আছে মরার খুলি। বিভিন্ন কেমিক্যালের মধ্যে হাড়গুলো গলিয়ে ফেলার জন্য চুবিয়ে রাখা হয়েছে। আর একটা বড় ফ্রিজারে রয়েছে কাটা মাংস। যাবতীয় প্রমাণ সহ ইন্দ্রনীলকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। কিন্তু রুদ্র খেয়াল করল এই পুরো ব্যাপারটায় ইন্দ্রনীলের মধ্যে কোনো রকম অনুশোচনা নেই, না আছে ভয়ের কোনো চিহ্ন। কেসটা ক্লোজ হয়ে যাবার পরও যেন এই ব্যাপারটা তাকে ছাড়ল না। ঘটনার দুদিন পর সকালে চায়ের ট্রেটা রেখে সাগরিকা জিজ্ঞেস করল, এই যে গতকাল রাত্রে থানা থেকে এসে তো আর কিছুই বললে না। ইন্দ্রনীলের ব্যাপারটা আমার কাছে এখনো কেমন যেন অবিশ্বাস্য লাগছে জানো। ওই শান্ত শিষ্ট ছেলেটা কেন করলো বলো তো এরকম? দেখো সাগরিকা, জেরার মুখে ইন্দ্রনীল স্বীকার করেছে যে এই সমস্ত কাজই তার করা। মনসুর তাকে সাহায্য করত। ইন্দ্রনীল আসলে মানসিকভাবে অসুস্থ। এর পেছনে একটা ক্রাইসিসও আছে ওর। বহুদিন আগে আসলে ইন্দ্রনীলের বাবা এক বারবনিতার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আর সেই দুঃখ সহ্য করতে না পেরে ইন্দ্রনীলের মা আত্মহত্যা করে। ছোটবেলার এই ঘটনাটা ইন্দ্রনীলের মন আর মানসিকতায় প্রভাব বিস্তার শুরু করে দিয়েছিল। হ্যাঁ, মামা উচ্চ পদে থাকায় সেবারের মতো ইন্দ্রনীলকে বাঁচিয়ে নিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করে। ইন্দ্রনীল এতদিন বেশ ভালোই ছিল, কিন্তু কলকাতায় এসে একটি মেয়ের প্রেমে পড়ে সে। সেই মেয়েটাই একদিন ইন্দ্রনীলকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়, আর তখন থেকেই আবারও ইন্দ্রনীলের মাথায় চেপে বসে নেশাটা। একটা করে মেয়ে নিয়ে এসে তার উপর অত্যাচার করে খুন করত ইন্দ্রনীল। ওর কাছে এই রাতপরীরা ছিল এক একটা নরকের কীট। কিন্তু শরীরগুলো নিয়ে কোথায় রাখবে? পছন্দ ধরলে তো লোক জানাজানি হবে। তাই মনসুরকে অনেক টাকা দিয়ে ইন্দ্রনীল ওকে দিয়ে মাংস বিক্রি করাত। মনসুর অরিত্রবাবুর ভুলো মনের কথা জানত। সেই গাড়ি চুরি করে, ওই গাড়ি করে ওরা মেয়ে তুলত। স্পেশালি মেয়ে সাপ্লাই করত মনসুর। ও ওর সাথে সমানভাবে দায়ী। ইন্দ্রনীল পেশায় একজন প্রফেসর, তাই ও যে এরকম কিছু একটা করতে পারে তার কোনো ধারণাই ছিল না কারণ। ছোটবেলা থেকে মানসিকভাবে অসুস্থ হলেও ইন্দ্রনীলের মামা ভেবেছিলেন ও সুস্থ হয়ে গেছে, কিন্তু সেটা আসলে নয়। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। সত্যি ভাবা যায় না, এত হাসি খুশি ছেলেটার মনে যে কাউকে খুন করার কথা আসবে সেটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না রুদ্র। কাল কেসটা কোর্টে উঠবে, হয়তো মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে ইন্দ্রনীলকে। রুদ্রের মুখটা গম্ভীর দেখে সাগরিকা তার কাঁধে হাত রাখল, তারপর আস্তে করে বলল, চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। চায়ের কাপটা তুলে এক চুমুক দেওয়া মাত্রই রুদ্রর মোবাইলটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ রুদ্র বলছি, বলুন। কি জোকার? গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টো গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটা ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার রেনিটেলস। তাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।